আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডিউ 7 কলেজ চূড়ান্ত সেশন গাণিতিক অর্থনীতি পরীক্ষা 2023, পরীক্ষা তারিখ 27 জানুয়ারি 2025। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে যারা রয়েছে তাদের গাণিতিক অর্থনীতি পরীক্ষা হচ্ছে 7 জানুয়ারি 2025। আমি হাজির হয়েছি শতভাগ কমন উপযোগী চূড়ান্ত সাজেশন নিয়ে। ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে কোন প্রশ্ন পরীক্ষা আসবে না। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তোমাদের অধ্যায় 6টি। প্রথম অধ্যায় হচ্ছে রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স, তারপর হচ্ছে কাম্যকরণ, সমাকলন, অন্তরক সমীকরণ, অন্তর সমীকরণ হচ্ছে একমাত্রিক কার্যক্রম। আমি শুরুতেই প্রতিটি অধ্যায়ের কোন গণিতগুলো পড়তে হবে সেই গণিতগুলো দিব, এবং পরবর্তীতে প্রতিটি অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো দিব। কি বলছি? প্রথমে প্রতিটি অধ্যায়ের যে ম্যাথগুলো করতে হবে ওইগুলো তোমাদের দেবো, এরপর হচ্ছে যে বর্ণনামূলক প্রশ্নগুলো পড়তে হবে ওইগুলো আমি তোমাদের দেবো। আর এখনো যথেষ্ট সময় রয়েছে পরীক্ষা গাণিতিক অর্থনীতির। তো তোমরা যদি চাও, যারা এখনো বই কিনো নাই, টাচ করো নাই ম্যাথ, মোটেও পড়ো নাই, কোনোভাবে একটু দেখছো, ঠিক আছে, সবার জন্য সুযোগ আছে এখন A+ পাওয়ার। সবার জন্য সুযোগ আছে। কিভাবে সুযোগ আমি তোমাদের বলি, এবং অল্প সময়, খুব বেশি না। যেমন তোমাদের ম্যাট্রিক্স থেকে আর হচ্ছে সমকলন থেকে 64 মার্কস কমন পাচ্ছ। ম্যাট্রিক্স থেকে বরাবরই কম করে হলো 32 মার্কের প্রশ্ন হয়। তাহলে 32 আর সমকলন থেকে হয় 32, 64 তো এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে A+ পেতে আর কি লাগে? ফার্স্ট ক্লাস মার্ক তুমি এখানেই পাচ্ছ। সমকলন আর ম্যাট্রিক্স কিন্তু ফার্স্ট ক্লাস পাচ্ছ। আর A+ নিশ্চিত করার জন্য সমকলন ম্যাট্রিক্সের সাথে, যেমন ধরো এই যে 3, 3, 4, 5 এই তিনটা অধ্যায় তুমি 32, 16, 16, তাহলে এখানে আসতেছে তোমার 64, আর ম্যাট্রিক্সে ধরো আরো 32, তাহলে এখানে আসতেছে তোমার 96 মার্কস। 96 মার্কস কমন পাচ্ছ শুধু 4 অধ্যায়ের মাধ্যমে। ঠিক আছে, এরপরও যে সময় রয়েছে এই সময় তুমি একমাত্রিক কার্যক্রম এবং কাম্যকরণটা করে নিতে পারবা খুব ভালোভাবে। এখন আসো যে সমাকলনে স্যার কেমন সময় লাগবে। আমি তোমাদের যে সাজেশন দিচ্ছি এই সাজেশন বাইরে ইনশাল্লাহ একটা ম্যাথও আসবে না। আর আমার সাজেশনের সমাকলন কমপ্লিট করতে তোমাকে, যদি তুমি পার ডে 4 ঘন্টা, প্রত্যেকদিন 4 ঘন্টা সময় দাও, 4 থেকে 5 ঘন্টা সময় দাও, তাহলে সমাকলন শেষ করতে তোমার সময় লাগবে 3 থেকে 4 দিন। সমাকলন আমি ধরলাম 4 দিন। ঠিক আছে, অন্তরক যেটা সমাকলন যদি ভালো পারো, অন্তরক চ্যাপ্টার ভালো পারা পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সমাকলন জানতে হবে। সমাকলন ভালো পারলে অন্তরকটা লাগবে 2 দিন, আর অন্তরক ভালো পারলে অন্তর লাগবে 1 দিন, অর্থাৎ 7 দিন। 7 দিনেই তুমি ফার্স্ট ক্লাস মার্ক পাচ্ছ। আর ফার্স্ট ক্লাস কেন, A+ মার্কস পাচ্ছ ভাই। 7 দিনে তোমার কত? 32, 64। হ্যাঁ, 7 দিনে তুমি 64 মার্কস পাচ্ছ, ফার্স্ট ক্লাস মার্কস। তুমি হয়তো ভাবতেছো কি বলেন, 7 দিনে ফার্স্ট ক্লাস সম্ভব? ইনশাল্লাহ 7 দিনে সম্ভব। সমাকলন থেকে আমি যে অঙ্ক দিচ্ছি এর বাইরে অঙ্ক আসবেই না ইনশাল্লাহ। আর এটা কমপ্লিট করলে 4 ঘন্টা এনাফ। পার ডে যদি 4 ঘন্টা করে পড়ো, 4 থেকে 5 ঘন্টা পড়ো, 4 দিন এনাফ, কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, যে অঙ্কগুলো দিছি এটা হলো ওই এনাফ 4 দিন। আর এটা হচ্ছে সিস্টেম, তোমাকে যদি ওই রকম ভাবে সঠিক দিক নির্দেশনা যদি তুমি পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ সম্ভব। আর অন্তরক সমীকরণ লাগবে 2 দিন, অন্তর লাগবে 1 দিন। হ্যাঁ, এবং এটি সত্য। তাহলে 7 দিন, তুমি 7 দিনে ফার্স্ট ক্লাস মার্ক নিশ্চিত করতে পারতেছো। এখন তার সাথে তুমি ম্যাট্রিক্স নিয়ে আসো আর 4 দিন যোগ করো না, 11 দিন বা 12 দিন। 11-12 দিনে তুমি A+ নিশ্চিত করতে পারতেছো। 11-12 দিনে তুমি A+ নিশ্চিত করতেছো। এরপরে যদি যে না আমি আমার পছন্দ মতো পরীক্ষা দিব, আমি কোনো রিস্ক নিব না, তাহলে তুমি সাথে একমাত্রিক কার্যক্রম এবং কাম্যকরণ রাখতে পারো। একমাত্রিক কার্যক্রম এবং কাম্যকরণ রাখতে পারো। তাহলে A+ পাওয়ার জন্য আমি প্রথমত গুরুত্ব দিব তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। কি দিয়ে গুরুত্ব দিব? তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এখানে লাগবে 7 দিন, আর ম্যাট্রিক্স যদি করে ফেলো লাগবে আরো 4 দিন, 11 দিন। আমি তো সর্বোচ্চ দিলাম 12 দিন, অর্থাৎ 10-12 দিনে তুমি A+ নিশ্চিত করতে পারতেছো। তবে মনোযোগ সহকারে পার ডে ম্যাথের উপরে সময় দিতে হবে, 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে, এনাফ। এরপরে যদি একমাত্রিক করতে চাও, একমাত্রিক বেশি সময় লাগে না, এটা ধরো 2-3 দিন। হ্যাঁ, কাম্যকরণটা একটু বেশি লাগবে, 3-4 দিন সময় লাগতে পারে, যদি 4-5 ঘন্টা করে তুমি পড়াশোনা করো। তাহলে প্রথমত যদি ফার্স্ট ক্লাস চাও, যে ফার্স্ট ক্লাস যেন মিস না হয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একদম ভালো করে পারবা। A+ পেতে চাও, সাথে ম্যাট্রিক্স নিয়ে আসো। তুমি তোমার পছন্দ মতো পরীক্ষা দিতে চাও, তাহলে দ্বিতীয়, তৃতীয় অধ্যায় নিয়ে আসো।
এনাফ। আর এই ম্যাথগুলোর একদম সমাধান কোর্স হিসেবে আমি প্রতি বছর যেটা করে থাকি, অল্প নামে মাত্র ফিতে তোমার একটা কোর্স করিয়ে থাকি। আমার অসংখ্য স্টুডেন্ট প্রতি বছরই ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজে এবছর আমি প্রথম এই কোর্সটা নিচ্ছি। সাজেশনের প্রতি গাণিতিক সমস্যার সমাধান কোর্সে ভর্তি চলছে। কোর্স ফি মাত্র 1020 টাকা, অর্থাৎ 1020 টাকার মাধ্যমে এখানে এই 6টা অধ্যায়ের যতগুলো প্রশ্ন দিব তোমাদের, সাজেশনের মধ্যে যতগুলো ম্যাথ থাকবে সকল ম্যাথের সমাধান পাচ্ছ মাত্র 1020 টাকার মাধ্যমে। অল্প সময় অ্যাপ্লাস নিশ্চিত করতে আজ ভর্তি না। হ্যাঁ, অবশ্যই অল্প সময় অ্যাপ্লাস নিশ্চিত। তুমি তো 10-12 দিন পড়লেই অ্যাপ্লাস পাচ্ছ, কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে? এখানে তোমরা মানে কি বলে যে স্যার কি বলে 10-12 দিন অ্যাপ্লাস পড়েই দেখো না। আমি যেটা বললাম, সমগ্র 4 দিন, অন্তরকে 2 দিন, অন্তর 1 দিন, এই 7 দিন পড়লে ফার্স্ট ক্লাস নিশ্চিত। 7 দিন মেট্রিক্স নিয়েছো 4-5 দিন, 10 থেকে 12 দিন এনাফ অ্যাপ্লাসের জন্য। তা আমি মনে করি এখনো যথেষ্ট সময় আছে অ্যাপ্লাস পাওয়ার। সো সময় নষ্ট না করে নিজে পড়াশোনা করো, অথবা যদি কোথাও পড়ে থাকো তাহলে তুমি কি করবা, ওই পড়াগুলো ভালোভাবে রিভিশন দাও। আর যদি তোমার রিভিশন দুর্বলতা থাকে, পড়া ভালোভাবে কমপ্লিট না হয়, তাহলে আমি বলবো তোমরা কোর্সে ভর্তি হতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, তোমরা যদি এই সাজেশনের পিডিএফ নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 09532302348 অথবা 094377689, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, আমি সাজেশনের পিডিএফ দিয়ে দিব। কোর্সে ভর্তি হওয়ার ভর্তি না হওয়া এটা কোনো ব্যাপার না। যদি তোমাদের পিডিএফ প্রয়োজন পড়ে, মনে করো যে আমার সাজেশনটা দরকার, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবা, আমি তোমাদের সাজেশনের পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, আর কথা না বলে আমি আমার সাজেশনে যাচ্ছি। ওকে, প্রথম অধ্যায় রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্স, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের যতগুলো অধ্যায় রয়েছে, আমাদের ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা ম্যাট্রিক্স খুব গুরুত্ব সহকারে করব। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই ম্যাট্রিক্স এবং সমাকলন অধ্যায় থেকে। অবশ্যই আমরা ম্যাট্রিক্সের উপরে গুরুত্ব দিব। আমি ম্যাট্রিক্সে কিছু বর্ষ রাখছি। এই ম্যাথগুলোর বাইরে ম্যাট্রিক্সের অঙ্ক করতে হবে না ইনশাল্লাহ, এর থেকে পরীক্ষায় চলে আসবে। আমি ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে একটা নম্বর দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, এরপর অনেকগুলো ম্যাট্রিক্স রাখলাম। এই ম্যাট্রিক্স গুলো থেকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেওয়া আছে এবং প্রাইম বের করা দেওয়া আছে। অর্থাৎ তোমার পরীক্ষায় এরকম একটা ম্যাট্রিক্স দিতে পারে, দিয়ে তোমাকে বলতে পারে গুণ করো, যোগ করো, হ্যাঁ ভাগ করে, এরকম এ বি বি এ সি ডি এরকম দিতে পারে। সো এই ম্যাট্রিক্সটা করে নিবে, এটা বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটা করলে। 2 নম্বর দেওয়া আছে এ সমান বি সমান, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে বলছে এ বি বের করার জন্য। তুমি বি এর বের করতে পারো কেন? আমরা বীজগণিতের নিয়মে জানি এ বি আর বি এ একই কথা, কিন্তু ম্যাট্রিক্স এক কথা না। অনেক সময় বি বের করে গেলে বি বের করা যায় না, আবার অনেক সময় বি বের করে গেলে বি বের করা যায় না, আবার উভয় সময় সবসময় এ বি এবং বি এ যে বের করে যাবে এরকম কথা না। এ বি বি এর সমান হতেও পারে, অথবা বের করা যেতে পারে, আবার অনেক সময় শুধুমাত্র এ বি বের করা যেতে পারে, আবার শুধুমাত্র বি এ বের করা যেতে পারে। সো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা একটু মনোযোগ দেবো এটা। নাম্বার 3, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি এ মাইনাস বি প্লাস সি, এ প্লাস মাইনাস বি প্লাস সি এটা নির্ণয় করে নিব। 4, এ বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে এ বি আর বি এ বের করতে বলছে। 5-6 খুব ইম্পর্টেন্ট, 5-6 খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলছে এক্স দেওয়া আছে, এক্স এক্স প্রাইম ও এক্স প্রাইম এক্স নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে তুমি এক্স প্রাইম বের করে নিবা, এরপর এক্স আর এক্স প্রাইম গুণ করে দিবা, ঠিক আছে? এখানে আবার এক প্রাইমটা পরে এক্স গুণ করবা। এই 4, 5-6 খুব ইম্পর্টেন্ট। 6, 7 হচ্ছে এ বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে এ বি নির্ণয় করা সম্ভব কিনা তোমাকে বলছে, এ বি নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা, যদি বি সমান এত হয় তবে এ বি নির্ণয় করো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 8, নির্ণায়ক বের করো। এই নির্ণায়ক তোমার কাজে লাগে ক্র্যামারের নিয়মে সমাধান করতে এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে। ম্যাট্রিক্স দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, একটা হচ্ছে ক্র্যামারের নিয়ম। তো ওই দুই ম্যাট্রিক্স, ওই দুই পদ্ধতির জন্য তোমাকে যে নিয়মটা করতে হয় নির্ণায়ক, একদম অপরিহার্য। তুমি বিপরীত ম্যাট্রিক্স করো, ক্র্যামারের নিয়মে ম্যাট্রিক্স করো, যাই করো, যে নিয়মে সমাধান করার জন্য তোমাকে নির্ণায়ক লাগবেই। আর এমনি তো পরীক্ষা আলাদা করে নির্ণয় আসতে পারে, যে নির্ণয় করো এরকম একটা দিলে দিয়ে দিতে পারে। আমরা গুরুত্ব সহকারে নির্ণয়টা করে নিব। 9, এ সমান এত হলে ম্যাট্রিক্সটি কি একাত্মবোধক না অএকাত্মবোধক? অর্থাৎ একাত্মবোধক না অএকাত্মবোধক ম্যাট্রিক্স করার জন্য তোমাকে নির্ণয় করতে হয়। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এরপরে দেখো 10 নাম্বার, নিম্নোক্ত ম্যাট্রিক্স সমূহের র্যাঙ্ক নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট র্যাঙ্ক, প্রতি বছরই পরীক্ষা আসে। তোমরা খুব গুরুত্ব সহকারে র্যাঙ্কের অঙ্কগুলো করবে। আমি এখানে টোটাল 10টি অঙ্ক রাখছি র্যাঙ্কের উপরে, আশা করতে পারো এই 10 থেকে ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, তো র্যাঙ্ক গুলো আমরা নির্ণয় করে নিব। ওকে, এরপরে হচ্ছে
নিম্নের ম্যাট্রিক্স গুলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। এরকম 2 into 2 অথবা 3 into 3 ক্রমে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা লাগতে পারে তোমাদের, পরীক্ষাগুলো দিয়ে দিতে পারে। এছাড়াও যখন আমাদেরকে সমাধান করতে বলে, দুটা বা তিনটা সমীকরণ দেওয়া থাকে, বাজার মডেল দেওয়া থাকে, জাতীয় মডেল দেওয়া থাকে, ওই মডেল থেকে যখন তোমাকে সমাধান করতে বলে তখন আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করে থাকি। এক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, আরেকটা হচ্ছে ক্র্যামারের নিয়মে। তো যদি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হয় তাহলে আগে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স শিখতেই হবে। আমি এখানে দুইটা অঙ্ক রাখছি, খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, তোমরা অবশ্যই করে নিবা। নিম্নের ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করো বা কোফ্যাক্টর, যেটা বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে সহগুণক এমনিতেও শেখা হয়ে যাবে। 13 এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, তোমাকে বলছে বি ম্যাট্রিক্স বের করার জন্য, যেখানে বি হচ্ছে এক্স প্রাইম ইন্টু এক্স ইনভার্স 1 এক্স প্রাইম ওয়াই নির্ণয়। ইম্পর্টেন্ট একটা অঙ্ক 13। 14 যদি পি কিউ সমান এত এবং পি সমান এত হয় তাহলে কিউ ম্যাট্রিক্স বের করো। এখানে পি কিউর জায়গায় এ বিও থাকতে পারে, ঠিক আছে? যে এ বি দেওয়া আছে এখানে তোমাকে বলতে পারো এ বের করো অথবা বি বের করো। ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। আমি যে কথা বললাম, এরকম সমীকরণ জাতীয় বিপরীত বের করতে গেলেও তোমাকে এটা শিখতে হয়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট 11, তোমাকে শিখতেই হবে 11। 11 নম্বর ইম্পর্টেন্ট। তারপর র্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তো আমি এরকম সমীকরণ দেওয়া থাকতে পারে, এই সমীকরণ থেকে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলতে পারে। একইভাবে তোমাকে এরকম ক্র্যামার একটা অঙ্ক দিয়ে তুমি ক্র্যামার নিয়ে সমাধান করো। তো অবশ্যই 15-16 খুব গুরুত্ব সহকারে করবো আমরা। 15-16 সমীকরণকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, যেটা। ওকে, এরপরে দেখো 18-19-20 আমি তিনটা জাতীয় মডেলের অঙ্ক রাখছি। ম্যাট্রিক্সের তোমার জাতীয় মডেল এবং বাজার মডেল পরীক্ষা আসে, এবং আইএসএলএম মডেল। তিনটা মডেল মনে রাখবা, জাতীয় মডেল, বাজার মডেল এবং আইএসএলএম মডেল। খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় মডেল। এই পর্যন্ত পরীক্ষায় বেশিরভাগ সময় যেটা আসছে সেটা জাতীয় মডেল থেকে সমাধান আসছে। ওই ক্ষেত্রে জাতীয় মডেল তোমাকে বলতে পারে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ক্র্যামারের সাহায্যে সমাধান করো, অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ঠিক আছে? যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, অবশ্যই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করতে হবে। যদি বলে ক্র্যামারের সাহায্যে, তাহলে ক্র্যামার নিয়মে করতে হবে। আর যদি বলে শুধু ম্যাট্রিক্সের সমাধান করো, যেমন এখানে 20 নম্বর অঙ্কটা জাতীয় ভারসাম্য নির্ণয় করো, কোন পদ্ধতি করো সেটা বলা নাই। ওই ক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো পদ্ধতি প্রয়োগ করতে পারো, ঠিক আছে? তাহলে যে 18-19-20 জাতীয় মডেলের 3টা অঙ্ক রাখছি আমি, ইনশাল্লাহ 3টা অঙ্ক থেকে ফাইনাল পরীক্ষায় পেতে পারো। আমরা খুব গুরুত্ব সহকারে ম্যাট্রিক্সের অঙ্কগুলো করে নিব। ওকে, এরপরে যাব আমি 20 গেল 21। একটি দ্রব্য বাজারে দুটি দ্রব্যের চাহিদা ও যোগান অপেক্ষক হলো। দুটি দ্রব্যের চাহিদা যোগান অপেক্ষক, এই হচ্ছে দুটি দ্রব্যের চাহিদা অপেক্ষক, এই হচ্ছে দুটি দ্রব্যের যোগান অপেক্ষক। আর তুমি বলছি ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে বা দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, 22 একটি দুই দ্রব্য বাজার মডেল চাহিদা যোগান অপেক্ষক নিম্নরূপ। ক্র্যামারের নিয়মে বার্ষ মূল্য ও পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা হচ্ছে বাজার মডেল। প্রথম অঙ্কটা রাখা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে, দ্বিতীয় অঙ্কটা রাখা হচ্ছে ক্র্যামারের সাহায্যে। আমরা অবশ্যই দুইটা অঙ্ক ভালো করে নিব। আর 23 নম্বর হচ্ছে আইএসএলএম মডেল, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আইএসএলএম মডেল। তো জাতীয় মডেলের 3টা অঙ্ক রাখছি, বাজার মডেল 2টা, আইএসএলএম মডেল একটা। টোটাল এখানে 6টা অঙ্ক আছে, জাতীয় 3টা, বাজারে 2টা, আর হচ্ছে আইএসএলএম মডেল একটা। অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবো ইনশাল্লাহ। এরপরে দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা, এটা আমাকে দেখাতে হবে। ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখাও যে এর সমান এই ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। অর্থোগোনাল আর হচ্ছে আইডেম্পটেন্ট, দুইটা থেকে যে কোনো একটা দিতে পারে। অর্থোগোনাল আর হচ্ছে আইডেম্পটেন্ট, দুটো থেকে একটা ইনশাআল্লাহ পাইতে পারো। প্রমাণ 26 প্রত্যেক বছরই প্রমাণ থাকে, 2টা 3টা 4টা প্রত্যেক বছর থাকে প্রমাণ। অবশ্যই আমরা একদম মনোযোগ সহকারে প্রমাণগুলো খুব ভালো করে নেবো ইনশাআল্লাহ, খুব ভালো করে নেবো। আর আমি যারা আমার অনলাইন কোর্স নিয়ে ভর্তি হবা তাদের জন্য তো ইনশাআল্লাহ বিশাল একটা সুযোগ এ প্লাস পাওয়ার। প্রত্যেকটা ক্লাস করবা আর অনেক ভালো লাগবে তোমাদের ইনশাআল্লাহ। আর খুবই কিন্তু একদম ন্যূনতম কোর্স ফি মাত্র 1020 টাকার মাধ্যমে আমি এই সুযোগটা তোমাদের দিচ্ছি। যেহেতু সামনে সময় আছে, এই সময় থাকার কারণে মূলত কোর্সটা চালু করা। আর যারা অনেকবার ফেল করছো, 2বার 3বার, একবার ফেল করছো, পাস করতে পারতেছো না, তাদের জন্য বিশাল একটা সুযোগ রয়েছে। অবশ্যই প্রমাণ 5টা ভালো করে নিব। আর এরপর হচ্ছে জ্যাকোবিয়ান নির্ণায়ক। জ্যাকোবিয়ান নির্ণায়ক খুব বেশি আসে না এই পর্যন্ত, তবে তোমার আসতে পারে। আমি 2টা অঙ্ক রাখলাম জ্যাকোবিয়ান নির্ণায়কে, ইম্পর্টেন্ট জ্যাকোবিয়ান 5-6 নম্বরের জন্য আসে। 2টা অঙ্ক থাকলো জ্যাকোবিয়ান, ইনশাআল্লাহ যদি আসে জ্যাকোবিয়ান থেকে এই 2টা অঙ্ক থেকে তোমরা পাবা। তো এখান থেকে জাতীয় মডেল, বাজার মডেল, আইএসএলএম মডেল, হ্যাঁ, প্রমাণ, জ্যাকোবিয়ান নির্ণায়ক
একটু ভালো করে নেবে, ঠিক আছে? ম্যাট্রিক্সের উপরে আমি 28টা অঙ্ক রাখলাম, ইনশাল্লাহ এর বাইরে পড়তে হবে না, এই 28টা প্রশ্নই এনাফ। এরপরে যাব আমি কাম্যকরণ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে কাম্যকরণ বা চূড়ান্তকরণ। ওকে, দ্বিতীয় অধ্যায় অপটিমাইজেশন, কাম্যকরণ, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টি আমরা অনার্স প্রথম বর্ষেও কমপ্লিট করেছি। একদম মনোযোগ সহকারে আমি যে অঙ্কগুলো দিব বাসা করে নিবা, খুবই মনোযোগ সহকারে, ইম্পর্টেন্ট একটা অধ্যায়। খেয়াল করো, টোটাল আমি এই অধ্যায় থেকে 30টা মতো অঙ্ক রাখছি। আমি এখন 18 অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দেখো, 1 নম্বর চরম মান, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করো। চরম মান বলতে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানটাকে বুঝি, ওটা নির্ণয় করতে বলছে। এখানে আমি টোটাল 4টা অঙ্ক রাখলাম, ইম্পর্টেন্ট। এরপর আছে অনমনীয় বিন্দু, খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর আর 4 নম্বর অনমনীয় বিন্দু, 3 মধ্যে 2টা রাখলাম আর 4-এ 3টা রাখলাম। এই অনমনীয় থেকে ইনশাল্লাহ পরীক্ষা পাবা। এবং 5 দেখো অনমনীয় বিন্দু এবং হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনমনীয় একইভাবে আমরা অবশ্যই 3টা অঙ্ক খুব ভালো করে করবো, ইনশাল্লাহ 3 অঙ্ক থেকে পরীক্ষার প্রশ্ন পাবা। 3, 4, 5 অনমনীয় বিন্দু। এবং আমি নেক্সটে দিব স্যাডল পয়েন্ট, অনমনীয় এবং স্যাডল থেকে প্রশ্ন হয়। তো 3, 4, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 6 মোট ব্যবহার বের করতে বলছে, গড় ব্যবহার বের করতে হবে। কি সেই মানে দেখা যাচ্ছে সর্বনিম্ন, হ্যাঁ সর্বনিম্ন এবং সর্বোচ্চ থেকে প্রশ্ন হয়। তবে সর্বনিম্ন সর্বোচ্চ থেকে তোমার এখানে 3, 4টা অঙ্ক রাখছি, ইম্পর্টেন্ট। 6 একই রকম, 7 নাম্বার একই রকম, সর্বনিম্ন করতে হবে এসএমসি। 8 নাম্বার জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 টিসি দেওয়া আছে, এসএমসি বের করতে হবে। এখন দেখো যে এসসি সর্বনিম্ন যখন এসসি সর্বনিম্ন যখন এসসি সর্বনিম্ন, ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে 9 নাম্বার টিবিসি টিএফসি এবিসি এফসি এসসি এগুলো বের করবো এবং সর্বনিম্ন এবিসি কত ওইটাও বের করবো আমরা, হ্যাঁ। 10 এসি দেওয়া আছে, টিসি বের করতে হবে এবং দেখা যায় টিসি রাখার অনমনীয় বিন্দুতে প্রান্তিক সর্বনিম্ন হয়, অর্থাৎ টিসি এর অনমনীয় বিন্দু বের করবা, প্রান্তিক সর্বনিম্নটা করবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 10, 11 এসএমসি সর্বনিম্নকরণ করবা এবং পরে একটা মানে দুটো সমান হয়ে যাবে, এটাকে আমরা সেট করে বলতে পারি। ঠিক 12, 13, 14, 15, 16, 17, 18 এই পর্যন্ত হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, মুনাফা সর্বনিম্নকরণ। এরপরে এখানে তুমি দেখো 13 আর 14 খুব ইম্পর্টেন্ট, 13, 14, 15 ইনশাল্লাহ 3টা অঙ্ক পাইতে পারো। 13, 14, 15 13, 14, 15 এখন হচ্ছে মোটাই সর্বোচ্চকরণ, ঠিক আছে? দুটো হচ্ছে মোটাই সর্বোচ্চকরণ, এখন হচ্ছে মোট প্যারাবোলা এবং মোটাই সর্বোচ্চকরণ, খুব ইম্পর্টেন্ট। 13, 14, 15 ইনশাল্লাহ পাবা। আর 16, 17, 18 হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, এই 3টা থেকে একটা অঙ্ক পাইতে পারো, ঠিক আছে? মুনাফা সর্বোচ্চকরণ 16, 17, 18 এখন হচ্ছে 13, 14 অঙ্ক, 13, 14, 15 খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে পয়েন্ট অফ ইনফেকশন। আর 16, 17, 18 হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ অঙ্ক, ঠিক আছে? এর বাইরে আসলে প্রশ্ন হবে না। এর এখানে হচ্ছে 18টা, আমি আরো 12টা দিচ্ছি, অর্থাৎ 30-32টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 18 এরপরে যাবো আমরা 19 একটি ফার্মের মোট ব্যয় অপেক্ষক ও চাহিদা অপেক্ষক যথাক্রমে, এখানে মোট ব্যয় অপেক্ষক এবং চাহিদা অপেক্ষক দেওয়া আছে। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন বের করতে হবে, সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত বের করতে হবে, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ করবো আমরা, ইম্পর্টেন্ট। আগের মুনাফা সর্বোচ্চকরণ 3টা অঙ্কের সাথে আমি হচ্ছে 19 নম্বর অঙ্ক। 20 দেখো নিম্ন অপেক্ষককে সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডল বিন্দু বা অনমনীয় বিন্দুর জন্য পরীক্ষা করো, অর্থাৎ চরম মান বের করতে হবে। এখন চরম মান বলতে আমরা কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন অনমনীয় বিন্দু স্যাডল বিন্দু সবগুলো কি বুঝি, তাহলে এই জেড অপেক্ষক দ্বারা আমরা সর্বোচ্চ সর্বনিম্ন স্যাডল বিন্দু অনমনীয় বিন্দু সবগুলো টেস্ট করবো, যেটা হয়। 21 স্যাডল পয়েন্ট নির্ণয় করো, 22 চরম মান। এখানে 3টা অঙ্ক আছে, 20, 21, 22 খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা অনমনীয় বিন্দুর সাথে, এই 3টা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যাডল পয়েন্টের। ওকে, এরপর এক চিটের উপরে 2টা অঙ্ক রাখলাম, এক চিটের উপরে 3টা, ইনশাল্লাহ এক চিটের থেকে যদি প্রশ্ন হয় 3টা বাইরে হবে না। যে এক চিটের কারণে চাহিদা খরচ অপেক্ষক দেওয়া আছে, তোমাকে বলছে ভাষণ দাম আর পরিমাণ নির্ণয় করতে হবে। আচ্ছা, যদি এখন পরে 3টায় করা হয়, এরপরে আবার ভাষণ দাম পরিমাণ কত সেটা বের করতে হবে, এক চিটের কারণে মুনাফা বের করতে হবে। টোটাল এখানে 3টা অঙ্ক আছে, এখানে আবার সেম 23 আর 24 একই ধরনের অঙ্ক। 25 আবার এখানে 2টা বাজার বলা আছে, যে একজন এক চিটে কারণ এক্স এবং ওয়াই দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে চাহিদা অপেক্ষক হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা অপেক্ষক, আর ওই সময় 30 পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদা অপেক্ষক, আর যুক্ত খরচ অপেক্ষক হচ্ছে এই। বলছে মুনাফা সর্বোচ্চ উৎপাদন স্তর, উভয় দ্রব্যের মুনাফা সর্বোচ্চ দাম স্তর, সর্বোচ্চ মুনাফা বের করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক এখানে এক চিটে কারণের উপরে। ওকে, 26 যদি পণ্য উৎপাদন করে ফার্মে চাহিদা ব্যয় অপেক্ষক দেওয়া আছে, চাহিদা এবং ব্যয় অপেক্ষক দেওয়া আছে। আচ্ছা, 2টা পণ্য যেহেতু এখন মুনাফা সর্বোচ্চকরণের জন্য আমাদেরকে বলছে প্রয়োজনীয় শর্তের জন্য গ্রামার্স বৃদ্ধি, অর্থাৎ ম্যাট্রিক্সের সাথে সমাধান করতে হবে।
আর পর্যাপ্ত শর্তের জন্য হুঁশিয়ার নির্ণয় ব্যবহার করতে হবে। ওকে। 27, একজন ভোক্তার উপযোগ অপেক্ষক, এই হচ্ছে ভোক্তার উপযোগ অপেক্ষক, এটা হচ্ছে ভোক্তার উপযোগ থেকে আমি টোটাল এখানে 3টা অঙ্ক রাখলাম, 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। হ্যাঁ, উপযোগ সর্বোচ্চকরণ। উপযোগ সর্বোচ্চকরণের ক্ষেত্রে তোমার বাজেট অপেক্ষক থাকে, ওই বাজেট অপেক্ষক প্রদত্ত অবস্থায় আমরা উপযোগকে সর্বোচ্চকরণ করে থাকি। তো এই 4টা অঙ্ক রাখলাম, এই 4টা অঙ্ক থেকে ইনশাআল্লাহ উপযোগ থেকে একটা অঙ্ক পাইতে পারো। উপযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2টা নিয়ম সমাধান করা যায়, সাধারণ নিয়মে যেটা আমরা করি প্রয়োজনীয় পর্যবেক্ষণ দিয়ে, অথবা এটা হুঁশিয়ার নির্ণয়ের সাহায্য করা যায়। ওকে। ঠিক উপযোগের মতো এখানে আরো 2টা অপেক্ষক রাখলাম, যে একটি ফার্মের উৎপাদন অপেক্ষক এলকে আর খরচ অপেক্ষক, উৎপাদন অপেক্ষক আর খরচ অপেক্ষক দেওয়া আছে। এখানে উৎপাদন খরচ দেওয়া থাকলে তোমাকে বলতে পারে খরচ সর্বনিম্নকরণ করো অথবা উৎপাদন সর্বোচ্চকরণ করো। আমাদের এখানে বলতেছে যে খরচ সর্বনিম্ন হবে, কত একক শ্রমের মূল্য ব্যবহার করলে খরচ সর্বনিম্ন হবে, অর্থাৎ সর্বনিম্ন এল এবং সর্বনিম্ন কে বের করতে হবে। ঠিক সেম 32 নম্বর ঠিক সেম একটা অপেক্ষক দেওয়া আছে, এখন থেকে তোমাকে খরচ সর্বনিম্ন করতে হবে। এই কাম্যকরণ থেকে আমি 32 অঙ্ক রাখছি, খুব বড় একটা অধ্যায়, খুবই বড় একটা অধ্যায়। এই 32 অঙ্কের বাইরে ইনশাআল্লাহ তোমাদের কাম্যকরণ থেকে করতে হবে না। আর এই কাম্যকরণ থেকে 2-3টা প্রশ্ন তোমরা পাইতে পারো। মিনিমাম তো 15 মার্কের প্রশ্ন হবেই, 15-20 মার্কের প্রশ্ন হবে। আমরা যারা ডিফারেন্সিয়েশন ভালো পারি তারা অবশ্যই এই অধ্যায়ে গুরুত্ব দিব। ঠিক আছে। ওকে, এরপরে যাব আমি সমাকলন অধ্যায়। সমাকলন, সমাকলন দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে সমাকলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স আর হচ্ছে সমাকলন। তবে আমি সমাকলন ম্যাট্রিক্স থেকেও সমাকলনকে এগিয়ে রাখছি, কারণ হচ্ছে সমাকলন যদি ভালোভাবে তুমি না পারো তাহলে পরবর্তী যে অধ্যায়টা আছে অন্তরক সমীকরণ, ডিফারেন্স ক্যালকুলাস, ওইটা তুমি পারবে না। অর্থাৎ ডিফারেন্স ক্যালকুলাস যেটা অন্তরক সমীকরণ অধ্যায়টা ভালোভাবে করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সমাকলন জানতে হবে। সো এখানে সমাকলন দ্বিতীয় অন্তরক সমীকরণ প্লাস সমাকলন, এই 2 থেকে প্রশ্ন পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস আসে, 30-40 মার্কের প্রশ্ন চলে আসে। তো বুঝতে পারতেছ সমাকলন কতটা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মনোযোগ সহকারে সমাকলন খুব ভালোভাবে করে নিব। আমি সমাকলন থেকে খুব বেশি অঙ্ক রাখি নাই এখানে, তো তোমরা জানো যে সমাকলন করে এই জাতীয় নির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলনে শত শত অঙ্ক আছে। আমি এখান থেকে মাত্র 45টা অঙ্ক রাখছি। যদি তুমি চাও যে 2 দিনে 35 অঙ্ক করে ফেলবো, হ্যাঁ ইনশাল্লাহ পারবা। তো দেখো একদম সহজ, 1 থেকে শুরু করলাম, একদম এই জেনারেল নিয়ম, নরমাল নিয়ম, যোগবিয়োগের নিয়ম। এখানে সূচক রাখছি 1 2, এই যে 10 11 12 13 12 পর্যন্ত সূচক, আবার 13 14 15 16 এগুলো হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, 17 গুণের নিয়ম, 18 গুণের নিয়ম। এরপরে আবার এই যে 19 20 এগুলো সব গুণের নিয়ম। আর এখানে হচ্ছে এগুলো জ্যাটের নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি বলতে পারি আমরা, জ্যাটের নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি। একদম কত পর্যন্ত, ওই যে একদম 35 পর্যন্ত, না 35 না, একদম 33 পর্যন্ত। ঠিক আছে, এরপরে এগুলো হচ্ছে নির্দিষ্ট সমাকলন, এগুলো মান দেওয়া আছে। ঠিক আছে, সাধারণ সমাকলন করে আমরা মানটা বসে অঙ্কটা করে নেব। টোটাল এখানে 45টা অঙ্ক রাখছি। তুমি বুঝতে পারছো খুব বেশি অঙ্ক না, কিন্তু অবশ্যই অবশ্যই আমরা 45 অঙ্ক অনেক গুরুত্ব সহকারে করে নিব। আর আমার অনলাইন ক্লাস যদি তুমি করো, অনলাইন ক্লাস যদি করো, এত সহজ মনে হবে তোমার কাছে যে ম্যাথ আসলেই সহজ, এবং গাণিতিক অর্থনীতি A+ পাওয়া মোটেও কঠিন না ইনশাল্লাহ। অবশ্যই যারা আমার এই কোর্সটা করবা, ওই যে সাজেশন প্রতি অঙ্কের অনলাইন সমাধান কোর্স মাত্র 1020 টাকার মাধ্যমে তুমি A+ পাওয়ার সুযোগ পাচ্ছ। আচ্ছা, এগুলো হচ্ছে জেনারেল সমাকলন। আর সমাকলন হচ্ছে একটা গাণিতিক টার্ম, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর অংশ। আর সমাকলনের ব্যবহার ইকোনমিক্স এ রয়েছে। এখানে সমাকলনের ব্যবহার সম্পর্কে ইকোনমিক্স এ কতগুলো অঙ্ক রাখছি আমি। অর্থনীতির সমাকলন ব্যবহারের অঙ্ক রাখছি আমি টোটাল 26টা। টোটাল 26টা অঙ্ক রাখা হয়েছে অর্থনীতির সমাকলন ব্যবহারে। এই 26টা অঙ্কের বাইরে ইনশাআল্লাহ পরীক্ষা আসবে না। তো অবশ্যই আমি অবশ্যই গুরুত্ব দিব, খুব ভালোভাবে গুরুত্ব দিব এই 45টা অঙ্ক আর ওইখান থেকে 26টা অঙ্ক। আর এই অধ্যায় তুমি ভালো পারলে তুমি এরপরে যে অন্তরকটা আছে সেটা ভালো পারবে। এখানে অর্থনীতি সমাকলনের ব্যবহার অর্থনীতিতে দেখো, এখানে প্রান্তিক ব্যয় দেওয়া আছে, তোমাকে বের করতে হবে মোট ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থির ব্যয়টা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক একইভাবে প্রান্তিক খরচ থেকে তুমি মোট খরচ বের করবা, ঠিক 3 নাম্বারে সেম, 4 নাম্বারে সেম। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এই 4টা থেকে ইনশাল্লাহ একটা পাইতে পারো। খুব ইম্পর্টেন্ট, ব্যয় অপেক্ষক বের করা, সঞ্চয় অপেক্ষক বের করা। ঠিক আছে, এগুলা
তাহলে এখানে চারটা ব্যয় দেওয়া আছে, প্রান্তিক ব্যয় চারটে প্রান্তিক ব্যয় দেওয়া আছে, চারটা থেকে মোট ব্যয় তোমাকে বের করতে হবে, মোট পরিবর্তনশীল এগুলো বের করতে হবে। ওকে 4। এরপরে যাবো আমি 5 নাম্বারে। 5 নাম্বারে দেখো, প্রান্তিক আয় অপেক্ষক এম আর সমান এ বি ওয়াই এক্স প্লাস বি, তার ফার্স্ট কমেন্টস সি হলে চাহিদা অপেক্ষক বের করো। এখানে তোমাকে হচ্ছে প্রান্তিক আয় অপেক্ষক থেকে চাহিদা অপেক্ষক বের করতে হবে, অর্থাৎ মোটা অপেক্ষক বের করে পরে চাহিদা অপেক্ষক বের করতে হয়। 5 নাম্বার। ঠিক একইভাবে 6 নাম্বার হচ্ছে এসি বের করতে হবে। এমসি থেকে আমি টিসি বের করবো, পরে আমি এসি বের করবো। 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে আমার দেওয়া আছে চাহিদা অপেক্ষক বের করতে হবে, ঠিক 5 এর মতো। 8 নাম্বার সঞ্চয়, হ্যাঁ এই তিনটা দেখো তোমাকে চাহিদা অপেক্ষক বের করতে বলছি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এখন তো হচ্ছে 8, 9, 10। 8, 9, 10 সঞ্চয় অপেক্ষক। এই সঞ্চয় অপেক্ষক থেকে প্রশ্ন প্রতি বছর হয়ে থাকে, সঞ্চয় অপেক্ষক থেকে। 8, 9, 10 প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে, তোমাকে মোট সঞ্চয় বের করতে হবে, একই সাথে ভোগ অপেক্ষক প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে হবে। ঠিক আছে। 9 নাম্বার সেম, প্রান্তিক সঞ্চয় প্রবণতা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, এখানে অসঞ্চয়টা দেওয়া আছে, সঞ্চয় অপেক্ষক বের করতে হবে। 10 নাম্বার ঠিক সেম, সঞ্চয় অপেক্ষক দেওয়া আছে, প্রান্তিক সঞ্চয় যেটা ওটা দেওয়া আছে, y সমান x হলে c ইকুয়াল টু y হয়, এটা হচ্ছে কন্ডিশন। এখান থেকে তোমাকে সঞ্চয় অপেক্ষক বের করতে হবে, ভোগ অপেক্ষক বের করতে হবে, প্রান্তিক প্রবণতা বের করতে হবে। এখানে 3টা অঙ্ক রাখছি। ঠিক আছে। 9, 10, 8, 9, 10 সঞ্চয় থেকে, যদি সঞ্চয় থেকে প্রশ্ন হয় তাহলে এই 3টা থেকে হবে ইনশাআল্লাহ। তো 5, 6, 7 খুব ইম্পর্টেন্ট। এখানে চাহিদা অপেক্ষক বের করতে হবে, স্থিতিস্থাপকতার মান দেওয়া আছে 1, আবার এখানে চাহিদা অপেক্ষক বের করতে হবে, স্থিতিস্থাপকতার মান দেওয়া আছে মাইনাস বিটা। একই রকম অঙ্ক, যদি প্রথমটা পারো তাহলে এটাও পারবা। এখানে 1 দেওয়া আছে, এখানে মাইনাস বিটা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। একটা পারলে তুমি আরেকটা পারতেছো। ঠিক আছে। এখানে ঠিক সেম, চাহিদা অপেক্ষক বের করো, চাহিদা অপেক্ষক বের করো, চাহিদা অপেক্ষক বের করো। স্থিতিস্থাপকতার ভিত্তিক প্রশ্ন আমি দিয়ে দিছি এখানে 6টা, একদম 11, 12, 13, 14, 15, একদম 16 পর্যন্ত। ঠিক আছে। তোমাকে স্থিতিস্থাপকতার সাহায্যে চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতার একটা মান দেওয়া থাকবে, এর ভিত্তিতে চাহিদা অপেক্ষক বের করতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে, এবং ইনশাআল্লাহ তোমরা যদি পরীক্ষা আসে 6টা বাইরে আসবে না, অবশ্যই এটা খুব ভালো করে পড়ে ফেলবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, তোমাকে চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। একইভাবে স্থিতিস্থাপকতা দেওয়া আছে, চাহিদা অপেক্ষক বের করতে হবে। সেম 16%। এরপরে আমরা যে বিনিয়োগ, অনেক সময় বিনিয়োগ দেওয়া থাকে, তোমাদের মূলধন বের করতে বলতে পারে। বিনিয়োগ দেওয়া থাকে, মূলধন বের করার কথা বলতে পারে। আমি একটা অঙ্ক রাখছি 17 নাম্বার। দেখো একটা বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে, বলে দিচ্ছি মূলধন অপেক্ষক প্রাক্কলন করো, মূলধন অপেক্ষক প্রাক্কলন করো, মূলধন অপেক্ষক বের করো, মূলধনের সময়পথ নির্ণয় করো, এগুলো সব একই কথা, আমার ইম্পর্টেন্ট আছে, করে নিবা। এরপরে হচ্ছে উৎপাদক উদ্ধৃত আর হচ্ছে ভোক্তার উদ্ধৃত, একদম 18 থেকে 26 পর্যন্ত। তোমরা কনফার্ম থাকো, একদম লিখে রাখতে পারো, ইনশাআল্লাহ 18 থেকে 26-এর ভিতরে একটা অঙ্ক পাবাই। 18 থেকে 26-এর ভিতরে কনফার্ম 100% নিশ্চিত একটা অঙ্ক থাকবেই। 18 থেকে 26-এর ভিতরে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ থাকবে। ঠিক আছে। তাহলে আমরা এইভাবে সমাকলন, প্রথমে যেই সাধারণ যে সমাকলন গুলো আছে ওগুলো করে নিবা, আর অর্থনৈতিক সমাকলন ব্যবহার এই 26টা অঙ্ক করে নেবে। একটু কষ্ট করে ওই সমাকলন এবং 26টা করে নাও। যদি এই সমাকলন ভালো পারো, সমাকলন থেকে মোটামুটি প্রশ্ন হয় 20-25 মার্কের প্রশ্ন হয়, একই সাথে অন্তরক থেকে হয় 15 মার্কের প্রশ্ন। তাহলে তুমি খেয়াল করো, এখানে 2 অধ্যায় পারলে তুমি 40 মার্কস শুধু 2 থেকে পাচ্ছ। আর অন্তরক সমাকলন পারলে অন্তরক পারবে, অন্তরক পারলে আবার অন্তরটা পারবে, অন্তরকের সাথে অন্তরের আবার অনেকটা মিলা, যদি সমাকলন ব্যবহার নেই অন্তরে, কিন্তু অন্তর সমীকরণ পারলে তুমি অন্তরটা খুব ভালো পারবা। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, সমাকলন, অন্তরক 40 আর অন্তর 15, কত হচ্ছে 55। এই 3 অধ্যায় থেকে তুমি 55 কভার করতে পারতেছো, মাত্র এই 3 অধ্যায় থেকে তুমি 55-60 অ্যান্সার করতে পারতেছো। কথা বুঝছো? তো অবশ্যই সমাকলনটা আমরা গুরুত্ব দিব। ঠিক আছে। এখন আমি আলোচনা করবো অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অল্প পরিশ্রমে খুব ভালো মার্কস পাওয়া যায় যদি তোমার সমাকলন জানা থাকে। আমি আবার বলি, যদি তোমার সমাকলন জানা থাকে তাহলে একটু পরিশ্রম করো অন্তরক সমীকরণের জন্য। কিছু পরিশ্রম করলেই, অল্প কিছু পরিশ্রম করলেই তুমি অন্তরক সমীকরণ থেকে 15 থেকে 17 মার্কস অ্যান্সার করতে পারবা। তাই আমি অনুরোধ করবো, সমকাল যাদের জানা আছে তারা অবশ্যই এই অন্তরক চ্যাপ্টারটা পরীক্ষা অ্যান্সার করবা। আমি অন্তরক থেকে যা পারবো তো আমি এখানে রাখছি, এর বাইরে পড়তে হবে না। এখানে যা আছে তার বাইরে অন্তরক সমীকরণ পড়তে হবে না। প্রথমত 1 নম্বর হচ্ছে নিম্ন অন্তরক সমীকরণের পর্যায়ক্রম বা মাত্রা বা ঘাত নির্ণয় করো। অর্থাৎ এটা ব্রিফ কোশ্চেনে আসে, একের জন্য আসে, এরকম 2-4টা দিতে পারে, 1-2টা দিতে পারে, যে পর্যায়ক্রম বের করো, ঘাত বা মাত্রা বের করো। আর নিম্নের অন্তরক সমীকরণগুলো সাধারণ সমাধান নির্ণয় করো। আমরা এখানে সাধারণ সমাধান নির্ণয় করবো, আবার হচ্ছে সাধারণ সমাধান আর বিশেষ সমাধান, এই কয়টা সাধারণ সমাধান বের করবো, আবার এই কয়টা সাধারণ একই সাথে বিশেষ সমাধান বের করবো। এই যে এখন 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 3
আচ্ছা, এখান থেকে বাজার মডেল থেকে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5টা, হ্যাঁ আমি টোটাল 5টা অঙ্ক রাখলাম বাজার মডেল থেকে। তো একটা চাহিদার সময় ফাংশন, যোগান ফাংশন দেওয়া আছে, তোমাকে দামের গতিপদ্ধতিতে সমীকরণ বের করতে হবে, আর বাজার পরিষ্কার বা দাম বের করতে হবে। একইভাবে 5 নম্বর ঠিক সেম, চাহিদা প্রকৃতি দেওয়া আছে, যোগান প্রকৃতি দেওয়া আছে, বাজার পরিষ্কারকারী বা দাম আর দামের সময় বের করতে হবে। 6 নম্বরও সেম, 7 নম্বর সেম, 8 নম্বর সেম। আর 9 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নয়ের যে অংশটা সেটা হচ্ছে নিম্ন সমীকরণগুলো প্রকৃত বা এক্সাক্ট কিনা এগুলো পরীক্ষা করতে হবে এবং সমাধান করতে হবে। টোটাল 5টা অঙ্ক রাখছি, প্রকৃত অন্তরক সমীকরণ কিনা এগুলো যাচাই করতে হবে। তাহলে তোমার যদি সমাকলন জানা থাকে আর যদি খালি 2টা দিন একটু পরিশ্রম করো, 3 4 ঘন্টা করে 2 দিন পরিশ্রম করো, দেখবা এটা তোমার আয়ত্তে চলে আসছে। আর আমার কোর্সে যারা ভর্তি হবা খুব ভালো লাগবে এই চ্যাপ্টার করে, সমাকলন জানা থাকলে অল্প 2 দিনে যে 3 4 ঘন্টা করে সময় দাও, 2 দিনে তোমার আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন নিশ্চিত থাকো এখান থেকে পাবা। হ্যাঁ, এখান থেকে পাবা এই বাজার মডেল আর যে ওই প্রকৃত অন্তরক সমীকরণ যাচ্ছে, এখান থেকে প্রশ্ন পাবা। এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওকে, আমি এখন তোমাদের সামনে আলোচনা করব 5ম অধ্যায়, যেটা হচ্ছে অন্তর সমীকরণ নিয়ে। অন্তর সমীকরণ আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব অল্প পরিশ্রমে অল্প সময়ে এই অন্তর সমীকরণ থেকে তুমি 15-16 মার্ক অ্যান্সার করতে পারো। খ বিভাগে একটা আসে, গ বিভাগে একটা আসে। যদি শুধু 4-5টা ঘন্টা সময় অন্তর সমীকরণ দিতে পারো এনাফ। কত ঘন্টা বললাম? 4 থেকে 5 ঘন্টা সময়। একটা না 4 থেকে 5 ঘন্টা সময় দাও, অন্তর সমীকরণে এনাফ। তো আমি ওই অন্তর সমীকরণ থেকে টোটাল 10টা অঙ্ক রাখলাম। কয়টা অঙ্ক? 10টা অঙ্ক। এর বাইরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ, এর বাইরে কোনো অঙ্ক আসবে না। ওকে, 1 নম্বর ওয়াই টি প্লাস ওয়ান, নির্ভর সূচক বলি আমরা, ওয়াই নির্ভর সূচক টি প্লাস 1 মাইনাস এর 5 ওয়াই টি সমান 1। অন্তর সমীকরণটি সম্পর্ক ফাংশন বের করতে হবে আর বিশেষ সমাকলন বের করতে হবে। 2 নম্বর ঠিক সেম, সাধারণ সমাধান আর নির্দিষ্ট সমাধান। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে 1 নম্বরে বলছে যে সম্পর্ক ফাংশন আর বিশেষ সমাধান নির্ণয় করে সমাধান বের করো। এমনিতে আমরা অন্তর সমীকরণ যখন সাধারণ সমাধানের রূপ দেই বা নির্দিষ্ট সমাধান বের করি অন্তর সমীকরণ থেকে, তখন অবশ্যই আমরা করি কি বলে সম্পর্ক ফাংশন এবং বিশেষ সমাকলন দুইটা বের করে পরে আমরা সাধারণ সমাধান বের করে থাকি। নাম্বার 3, ওয়াই টি প্লাস 1 মাইনাস ওয়াই টি সমান 3 অসমজাতীয় অন্তর সমীকরণ সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। এটা সাধারণ সমাধান নির্ণয় করতে হবে। আবার ওয়াই নট সমান 5 এর নির্দিষ্ট সমাধান বের করতে হবে। সমাধানের শুদ্ধি পরীক্ষা করো, এক্ষেত্রে সময় প্রতি প্রকৃত মন্তব্য করো। সাধারণ সমাধান করতে হবে, নির্দিষ্ট সমাধান করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে, আর সময় পথে প্রকৃত মন্তব্য করতে হবে। সময় পথে প্রকৃত মন্তব্য কি? যে অন্তর সমীকরণটি বা এখন আমরা যেটা পাবো যে সাধারণ নির্দিষ্ট যেটা পাবো ওই সমীকরণটি কি ভারসাম্য অভিমুখী না ভারসাম্য বহিমুখী। ওকে, অথবা দোলায়মান বা অদোলায়মান। ঠিক 4 নম্বর সেম, একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ থেকে সাধারণ সমাধান বের করবো, নির্দিষ্ট সমাধান বের করবো, এরপরে শুদ্ধি পরীক্ষা করবো। 5 নম্বর সেম, বাজার মডেল বলতে এখানে আমরা চাহিদা অপেক্ষক পাবো, যোগান অপেক্ষক পাবো। এই দুইটা অপেক্ষকের ভারসাম্য অবস্থা থেকে, অর্থাৎ কিউডিটি সমান কিউএসটি অবস্থা থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাবো, অন্তর সমীকরণ পাবো। বাজার মডেল যদি দেওয়া থাকে কবয়ের বাজার মডেল অথবা ইনভেন্টরি মডেল, বাজার মডেল অথবা কবয়ের বাজার মডেল যদি দেওয়া থাকে, তাহলে ভারসাম্য কন্ডিশন থেকে আমরা অন্তর সমীকরণ বের করে থাকবো। এখন কিউডিটি সমান কিউএসটি কন্ডিশন থেকে আমরা অন্তর সমীকরণ বের করতে পারবো। এরপরে তুমি দামের সংখ্যা বের করো, আন্তঃসংখ্যিক ভারসাম্য মূল্য বের করো, হ্যাঁ এগুলো বের করো। ওই যে ইনভেন্টরি বাজার মডেল ঠিক সেম। এখানে পিটি প্লাস 1 সমীকরণ খালি কিউডিটি আর কিউএসটি মান বসাই দিবা, তুমি এখান থেকে অন্তর সমীকরণটা পেয়ে যাবা। ওই সমীকরণের বাজার দাম, অর্থাৎ সকল অঙ্ক সেম। এখানে বললাম একটা 4 থেকে 5 গুণ এনাফ। 7 নম্বর সেম, একটা ইনফিনিটি মডেল দেওয়া আছে, এখান থেকে দামের সীমাবদ্ধ বের করবো, দামের সীমাবদ্ধ প্রকৃত মন্তব্য করো। আর জাতীয় আয় বা বিলম্বিত আয় সমানুপাতিক আয় দেওয়া আছে। জাতীয় মডেল এখানে 2টা অঙ্ক রাখছি, এই জাতীয় 2টা অঙ্ক থেকে তুমি মানে আয়ের সময়পথ বের করবো, সাময়িক স্থায়িত্বের উপর মন্তব্য করো। 2টা এখানে জাতীয় থেকে 2টা রাখছি, আর বাজার মডেল থেকে আছে 1টা 2টা 3টা। জাতীয় থেকে 2টা, বাজার মডেল থেকে 3টা। এনাফ ইনশাআল্লাহ এই বাজার মডেল 3টা থেকেই পাবা, ইনভেন্টরি মডেলের 2টা থেকেই পাবা। জাতীয় মডেলের খুবই সহজ। আর আমার কোর্সে যারা ভর্তি হবা 2টা ক্লাস দেখবা, 2টা অঙ্ক দেখবা, দেখবে আয়ত্তে চলে আসছে। হ্যাঁ, দেখতে দেখতে একেবারেই শেষ পর্যন্ত চলে আসছি। এরপরে আমি আলোচনা করব একমাত্রিক কার্যক্রম নিয়ে। একমাত্রিক কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক সেম, একমাত্রিক কার্যক্রম তোমার মাস্টার্স ফাইনাল ইয়ারও রয়েছে। আমরা যদি সেকেন্ড ইয়ারে ভালো করে শিখতে পারি তাহলে মাস্টার্স ফাইনাল ইয়ারও কাজে লাগবে।
তবে আমার পরামর্শ হচ্ছে, যদি একমাত্রিক কার্যক্রম ছাড়া অন্য অ্যান্সার করতে পারো তাহলে ওইগুলো আগে করে একমাত্রিক কার্যক্রম শেষে অ্যান্সার করো, শুরু থেকে একমাত্রিক কার্যক্রম ধরবা না। খুব বেশি অঙ্ক না, টোটাল আমি এখানে 12টা অঙ্ক রাখছি। আর 12টা অঙ্কের জন্য তুমি 2টা অঙ্ক যদি খুব ভালো করে শিখতে পারো, সর্বনিম্নকরণ আর হচ্ছে সর্বোচ্চকরণ, সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ 2টা অঙ্ক যদি ভালো করে শিখতে পারো তাহলে টোটাল 12 অঙ্কের 80% শেষ হয়ে যাবে। কয়টা অঙ্ক বলছি? 2টা, একটা সর্বোচ্চকরণ, একটা হচ্ছে সর্বনিম্নকরণ। যে কোনো একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন শিখতে পারলে তুমি ডুয়ালিটি পারবা, জ্যামিতি পারবা। তাহলে আমি অঙ্কগুলি বলি, সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো, সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো। এই সিমপ্লেক্স পদ্ধতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স পদ্ধতি অন্তত 6টা অঙ্ক রাখছি আমরা। সর্বোচ্চকরণ হচ্ছে 4টা, সর্বনিম্নকরণ 2টা। সর্বোচ্চকরণ একটা অঙ্ক ভালো শিখো তাহলে সবগুলো পারবা, এরকম। সর্বনিম্নকরণ আছে 2টা। যদি সিমপ্লেক্স থেকে প্রশ্ন হয়, বেশিরভাগ সময় সিমপ্লেক্স থেকে প্রশ্ন হয়ে থাকে, তাহলে এই 6টা থেকে ইনশাল্লাহ পাবা। সিমপ্লেক্স থেকে বেশি ক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে, এই 6টার বাইরে আসবে না আশা করি। 2 নম্বর, নিম্ন প্রাথমিক সমস্যাগুলো থেকে দ্বৈত সমস্যা গঠন করো এবং দ্বৈত দ্রবত্ব প্রমাণ করো। খুব ইম্পর্টেন্ট, দ্বৈত সমস্যা গঠন একটু বড় অঙ্ক। অর্থাৎ সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ 2টা অঙ্ক একসাথে করতে হয়। এখন টোটাল 4টা অঙ্ক রাখছি। হ্যাঁ, সর্বোচ্চকরণ সর্বনিম্ন 2টা, হ্যাঁ সর্বোচ্চকরণ রাখছি 3টা, সর্বনিম্নকরণ 1টা। আমরা খুব গুরুত্ব সহকারে অঙ্কটা করে নিব। ডুয়ালিটিটা অবশ্যই, ডুয়ালিটি বা দ্বৈত সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে তোমাকে সিমপ্লেক্স ভালো জানতে হবে। এরপর হচ্ছে জ্যামিতিক পদ্ধতি সমাধান করো। আমরা জ্যামিতিক পদ্ধতি সমাধান করব। সর্বোচ্চকরণ আছে 2টা, সর্বনিম্নকরণ আছে 2টা। তো জ্যামিতিক পদ্ধতি সমাধান, জ্যামিতিক পদ্ধতিতে সহজ এবং সময়টা কম লাগে, সহজ এবং সময় কম লাগে জ্যামিতিক পদ্ধতি। সবচেয়ে সময় লাগবে ডুয়ালিটি, এরপর সিমপ্লেক্স, এরপর হচ্ছে জ্যামিতিক পদ্ধতিটা। আমি 2টা সর্বোচ্চকরণ 2টা সর্বনিম্নকরণ রাখলাম। জ্যামিতিক পদ্ধতি অঙ্ক আসলে এই 4টা বাইরে আসবে না আশা করি। অর্থাৎ এই এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এর বাইরে একমাত্রিক কার্যক্রম থেকে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, এখন আমি আলোচনা করব তোমার গাণিতিক অর্থনীতির যে বর্ণনামূলক কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষা আসতে পারে, ওই বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে। বর্ণনামূলক প্রশ্ন দেখো, আমি 6টি অধ্যায় বর্ণনামূলক প্রশ্ন রাখলাম এখানে। খুব বেশি না, অল্প প্রশ্নই। আমরা মনোযোগ সহকারে এই বর্ণনামূলক প্রশ্নগুলো কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। এর বাইরে অন্য বর্ণনামূলক প্রশ্ন তোমাদের পড়তে হবে না। ম্যাট্রিক্স থেকে 5টা প্রশ্ন রাখছি। প্রথম কতগুলো ম্যাট্রিক্সের সংজ্ঞা দেওয়া আছে, বিপরীত ম্যাট্রিক্সের শর্ত, বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ, অনুজ ও সহগুণের মধ্যে পার্থক্য, একাত্মবোধক ও অএকাত্মবোধক ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য। দুটো পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এখানে সংজ্ঞা আছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কাম্যকরণ থেকে টোটাল 4টা প্রশ্ন, 1, 3, 4 বেশি ইম্পর্টেন্ট। যে চরম মান কাম্যের পার্থক্য লেখো। অনবীর বিন্দু, শ্যাডো বিন্দু কি, এদের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শর্তহীন ও শর্তযুক্ত কাম্যের মধ্যে পার্থক্য লেখো। সমাকলন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে প্রথম প্রশ্নটা অনির্দিষ্ট ও সুনির্দিষ্ট সমাকলনের মধ্যে পার্থক্য লেখা, অথবা নির্দিষ্ট ও অনির্দিষ্ট সমাকলনের মধ্যে পার্থক্য লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক, ঠিক আছে, 1 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 1, অর্থনীতির সমাকলন ব্যবহার, নির্দিষ্ট সমাকলন বৈশিষ্ট্য, সখণ্ড সমাকলন কি, এই অংশটি ইম্পর্টেন্ট আছে। আর অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কেন একটা স্থির পদ যুক্ত করা হয়, খুব ইম্পর্টেন্ট। দেখো যে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে একটা রেখার অন্তর্গত ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অন্তরকরণ এবং সমাকলনের পার্থক্য লেখো। ঠিক আছে, এখান থেকে সমাকলন থেকে 1, 4, 5, 6 এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বা। এরপর হচ্ছে অন্তরক সমীকরণ, সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা। আর এরপরে এখানে 2টা পার্থক্য আছে, 2টা পার্থক্য ভালো করে পড়ে নিবা। যে সমজাতীয় অসমজাতীয় অন্তর সমীকরণ পার্থক্য লেখো, অন্তর সমীকরণ অন্তর সমীকরণের পার্থক্য লেখো। ওকে, আর পঞ্চম অধ্যায় অন্তর সমীকরণ, 3টা প্রশ্ন আছে। হ্যাঁ, অন্তর সমীকরণ কি, অণুজার মডেল কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সমন্বিত পার্থক্য, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ষষ্ঠ অধ্যায় প্রথম সংজ্ঞা, তারপর একমাত্রিক ও একমাত্রিক কার্যের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একমাত্রিক কার্য দ্বৈত রূপদিক ব্যাখ্যা করো। একমাত্রিক সমস্যাকে দ্বৈত রূপান্তরের লিখো, ইম্পর্টেন্ট। ঘাটতি চল উদ্দেশ্য মধ্যে পার্থক্য, একমাত্রিক কার্যক্রম উদ্দেশ্যমূলক অপেক্ষক কি, একমাত্রিক কার্যক্রম উপাদান সমূহ কি। বর্ণনামূলক এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। এই প্রশ্নগুলো আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বো। তো যারা সাজেশন সম্পূর্ণ সাজেশন দেখছো, অবশ্যই অনেকগুলো বিষয় সম্পর্কে তোমরা ধারণা পাইছো। যে যদি সপ্তাহ 10 দিন 110 দিন পরিশ্রম করো তাহলে ফেল ইম্পসিবল। ফার্স্ট ক্লাস তো পাবাই, 10-15 দিন ভালো করে পরিশ্রম করলে A+ পাওয়া সম্ভব। আমার কোর্সে যারা ভর্তি হবে মাত্র 1020 টাকা দিয়ে তুমি A+ লুফে নিতে পারবে। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।